আহ, আমার চুল ছাড়েন, এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? সমস্যাটি কি আপনার? হ্যাঁ, ছাড়ুন বলছি। আহ, ও মা গো, আমার চুল ছিঁড়ে ফেলছে। ওই খাটাস বেটা, ছাড় বলছি। এভাবে চেঁচিয়ে লাভ নাই। আর কি বললা? আমি খাটাস? এবার বুঝবা খাটাস কাকে বলে। কি কি করতে চাইছেন আপনি? তাসিনকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে দিয়ে দরজা আটকে দিল সাগর। কি ভেবেছিস তুই? আমি বিয়ে ভেঙে দিছি বলে তোকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি? তুই তাই বলে যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখব? আজ থেকে তুই এখানে থাকবি আমার কাছে, আর বিয়ে এখান থেকে হবে আমাদের। কোনোদিনও না, কখনো না, এক মুহূর্ত না। আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আমাকে কি আপনি পুতুল ভাবছেন? যা খুশি তাই করবেন। এই মনে হলো বিয়ে করবেন, আবার ভেঙে দিবেন। তা হবে না মিস্টার সাগর, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। বলেই পা বাড়ায় দরজার দিকে। অমনি তানিশার হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে সাগর। তুমি কি চাও বিয়ের আগেই তোমাকে আমি রেপ করি? নিমিষেই তানিশার মুখে ভয়ের ছাপ। না, ছেড়ে দিন আমাকে। আমি আপনাকে বিয়ে করব না। এত না না করো আবার কেন বলো? আমি তোমার বাচ্চার মা হতে চাই। কি? এভাবে থাকলে কিন্তু আজকেই বিয়ে করে ফেলবো। কি রাজি তো? একটা চোখ টিপ দিয়ে। এর ফল কিন্তু ভালো হবে না, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। কি ফল ভালো হবে না? আর কি করবো শুনি? তার মধ্যে সাগরের একটা কল আসলো। ফোন রিসিভ করে রুম থেকে বেরিয়ে গেল। এক্ষুনি আমি চলে যাব। বলেই দরজার কাছে আসলো তানিশা। হে মা, দরজা তো বাহির থেকে আটকানো, তাহলে আমি যাব কি করে? মহা ঝামেলার মধ্যে পড়লাম। খাটাস, বজ্জাত, বদ, সব 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 তুই আমাকে বন্দি করে চলে গেল। ওইদিকে সাগর অফিসের ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে চলে গেছে। তানিশা কান্না করতে করতে অতীতে ডুব দিল 3 মাস আগে। কিরে নবাবজাদি, এখনো ঘুম থেকে উঠলি না? বলি ঘরের কাজ কখন করবি শুনি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নার কাজে লেগে পড়ে তানিশা। কাজ সেরে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তানিশা। জন্মের পর থেকেই মামা মামির কাছে বড় হয়েছে। তানিশাকে জন্ম দিয়ে তানিশার মা মারা গেছেন। ছোট তানিশাকে তার বাবা মামার হাতে তুলে দিয়ে অজানা দেশে পাড়ি দেন। এইসব ভাবছে আর হাঁটছে, হঠাৎ রক্তে মাখা একটা ছেলে, বয়স 9 হবে, তানিশার সামনে এসে রক্তে মাখা মাথা নিয়ে তানিশাকে উদ্দেশ্য করে বলে, আপু আমাকে বাঁচাও, বলেই মাটিতে লুটে পড়ে। যে গলিতে ওরা আছে ওখানে গাড়ি লোকজন বেশি নাই। তানিশা চিৎকার করে বলতে থাকে, হেল্প হেল্প, প্লিজ হেল্প, কিন্তু কাউকেই পায় না। একটা কার আসছে দেখে তানিশা দৌড়ে কারের সামনে যায়। গাড়ি চালককে বলে, প্লিজ হেল্প করুন, ওই ছেলেটার মাথা থেকে অনেক ব্লিডিং হচ্ছে, হাসপাতালে নিতে হবে, একটু সাহায্য করুন প্লিজ। তারপর গাড়ি চালক ওই ছেলেটাকে গাড়িতে তুলে তানিশাও ছেলেটির পাশে বসে। তানিশার কানে শুধু একটাই কথা ভাসছে, আপু আমাকে বাঁচাও। অজান্তেই তানিশার চোখে জল গড়িয়ে পড়ে। তারপর হাসপাতালে নিয়ে যান গাড়ি চালক। ওনার নাম সাগর আহমেদ। ওই ছেলেটাকে কোলে করে নিয়েই ডক্টর ডক্টর বলে চিল্লিয়ে ওঠে। সাগর পেছনে তানিশাও আসছে। একটা কেবিনে নিয়ে যাওয়া হলো। সাগর আর তানিশা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডক্টর এসে বলে, ছেলেটার অপারেশন করাতে হবে, তাড়াতাড়ি টাকা জমা দিতে হবে। আমার কাছে তো তেমন টাকা নেই, এখন কি করব আমি? আমি টাকা দেব, আপনার অপারেশন শুরু করেন। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। বাহ, দেখতে তো সেই হ্যান্ডসাম লাগছে, কিন্তু সাদা শার্টে রক্ত লেগে আছে। আমি এক পা করে লোকটার সামনে গেলাম। ধন্যবাদ আপনাকে। ইটস ওকে, এটা আমার কর্তব্য। বাই দ্য ওয়ে, আমি সাগর আহমেদ। আর আপনার নাম? জি, আমার নাম তানিশা রহমান। তারপর আর কোনো কথা বলা হয়নি তাদের মধ্যে। সাগর অপারেশনের টাকা নিচে গিয়ে দিয়ে আসে। এই নিন আমার ফোন নাম্বার, ছেলেটার জ্ঞান ফিরলে আমাকে প্লিজ একটা ফোন করবেন, আমি আসব। একজন নার্সকে বলল তানিশা। ঠিক আছে, আমি আপনাকে ফোনে জানাবো। আড়াল থেকে তানিশা আর নার্সের কথা শুনতে পায় সাগর। তারপর সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় তানিশা। আজ কলেজ মিস করেছি, নিশ্চয়ই মামির বকা খেতে হবে। উফ, কাজের সময় একটাও গাড়ি পাওয়া যায় না, এভাবে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, পাটাও চলতে চায় না, কি করি? এই যে মিস, চলুন আমি ড্রপ করে দিচ্ছি। তানিশার সামনে কার থামিয়ে বলে, নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। দেখুন, আপনাকে আমি জোর করব না। আপনার উপর অনেক ধকল গেছে, আর বোঝাই যাচ্ছে যে আপনি কলেজ স্টুডেন্ট। সো কাম, গাড়িতে বসুন। পায়ে প্রচুর ব্যথা, লোকটা সাহায্য নিলে ভালো হবে।
অতঃপর গাড়িতে উঠে বসলাম। আমার কেন জানি খুব অস্বস্তি লাগছে, কারণ লোকটা বারবার আয়নার দিকে তাকিয়ে থাকে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। বলি 2টা ঘন্টা ধরেই তো আমাদের দেখা হয়েছে, এত দেখা দেখির কি আছে? আমি কি মহাসুন্দরী? পাশে বসেছি, আজব। ঠিকানাটা জানতে চায় না। আমাকে কি জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যাবার প্ল্যান করেছে? শুনুন, বলুন। ওই সামনে আমার বাসা, ওখানে থামাতে হবে। ও, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলেই কেটে পড়ি। যেভাবে তাকাচ্ছে মনে হলো গিলে খাবে। অসভ্য ছেলে। ওড়না পরা তো ঠিক আছে তাহলে। কেন যে বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। তোমাকে তো আমি আগে থেকেই চিনতাম, যখন আমার বোনের ফোনে তোমার ছবি দেখেছিলাম। পরিচয় না হয় পরে হবে আমাদের। আমার এই অবিরাম ভালোবাসা দিয়ে না হয় তোমাকে জয়ী করব আগে। অন্যের বিপদে এগিয়ে আসা, এটা তোমার একটা গুণ। আমি তো মুগ্ধ। কার সাথে রং তামাশা করে বাসায় ফেরা হচ্ছে শুনি? কি বলছো মামি? আমি এসব কেন করব? তা আমি যেটা দেখেছি সেটা কি ভুল ছিল? কি দেখেছো তুমি? কার গাড়ি থেকে নেমে এসেছিস? এই জন্যই প্রতিদিন কলেজে যেতে হয়? মামি, তুমি ভুল বুঝছো। আমি সেরকম কিচ্ছু করিনি। আর আমি কোনো ছেলের ধারে কাছে তেমন যাই না। কলেজে যাওয়ার সময় রাস্তায় একটা ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে শুধুমাত্র আমি ছিলাম। আর ওই লোকটা আমাকে শুধু সাহায্য করেছে। তুই কি? তানিশার মামাকে দেখে। আচ্ছা শোন তাসিনা, রাতের রান্না করে রাখিস। আমি এখন বেরোবো, আসতে দেরি হবে। কেন? এখন কোথায় যাবে তুমি? আজকে রূপার পাকা দেখা হবে। আমার বোনটা তো আর বেঁচে নেই, তাই আমাকেই যেতে হবে। এখন ওদের 2 ভাই বোনের আমার দরকার। বলেই মামি মন খারাপ করে চলে গেলেন। ওহ, যাক বাঁচলাম। মামা ঠিক সময় না আসলে ভিন্ন ধরনের গালি শুনতে হতো। কিরে মা, কলেজ থেকে আসছিস? যা ফ্রেশ হয়ে গিয়ে। জি মামা, যাচ্ছি। কি আছে ছেলেটার মাঝে? মাত্র কয়েক ঘন্টা দেখা, এত ভাবছি কেন? আর তো দেখা হবে না। দেখতে দেখতে রূপাপুর বিয়ের দিন চলে আসছে। আমি হলুদের দিন তাদের ওখানে যাব। মামি আগে থেকে ওখানে। আজই রওনা দিলাম। রূপাপুর বাসায় আমি তেমন যেতাম না। ওর একটা ভাই আছে, কিন্তু কখনো দেখা হয়নি। সারা বাড়িতে মেহমান। আমি সোজা গিয়ে রূপাপুর রুমে। আরে তানিশা, আয়, কতদিন পর তোর সাথে দেখা। কলেজ তো আর যাওয়া হয় না, আর দেখাও হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেখে এখন জামাই আদর খেতে যাচ্ছ? আরে পাগলি মেয়ে, তুইও কয়দিন পর জামাইয়ের আদর পেতে এখানে চলে আসবি। মানে আমি এখানে কেন আসবো? এখানে কি আমার জামাই থাকে? এই রে, কি বলে ফেললাম আমি। না মানে বলতে হয়েছে, বিয়ের চিন্তায় তোমার মাথা গেছে, আর বলতে হবে না। তা দুলাভাই কেমন গল্প? হুম। ভালোই। তারপর আমি আর আপু অনেক গল্প করি। সন্ধ্যায় হলুদ ফাংশন আছে, তাই আমি রেডি হচ্ছি। আমরা 7 জন মিলে একই রকমের সাজ ও শাড়ি পরেছি। অনেক দিন পর একটু আনন্দ করছি, না হলে প্রতিদিন মামির গালি লেগেই থাকে। ফাংশন হবে বাসার ছাদে, তাই আমি ছাদের উদ্দেশ্যে হাঁটছি। হঠাৎ কেউ একজন আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মুখটা দেখা যাচ্ছে না, আমি পেছনে। কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উফ, শাড়িটা মনে হয় খুলেই যাবে। এই খাটাস ব্যাটার টানে। কি হলো, কথা বলুন। আপনি কি বোবা যে কথা বলতে পারেন না? দরজা আটকে রাখছেন কেন? আমি কিন্তু চিৎকার করব। আপনি এখানে কি করে? আর আমাকে এভাবে টেনে আনলেন কেন? তুমি আমার ছোট, সেহেতু তোমাকে আমি তুমি করে বলবো। আর হ্যাঁ, এভাবে টেনে আনলাম কেন? যে জিনিস দিতে পারো না সেটা দাও কেন? মানে? তুমি আইনে নিজেকে দেখে বের হয়েছিলে। না, আমাকে আয়না দেখতে দেয়নি। রিমু আমাকে সাজিয়ে গেছে। তাই এখন আবার আয়না দেখো তো। হে মা, এটা আমি? কি বিশ্রী লাগছে। আমার আজকের দিনে রিমু আমার সাথে এরকম করলো, তার জন্যই আমার মোবাইল নিয়ে গেছে। আমি ভাবতেই পারছি না। রিমু আমার ছোট, মামা আমাকে একটু বেশি আদর করে দেখে রিমু আমার সাথে শত্রুতা করে, তাও সামনে না, আড়ালে। আমি যে ছলনার শিকার হয়েছি। তুমি তৈরি হয়ে ছাদে আসো, ওইদিকে ওয়াশরুম। হাতের ইশারায় বলেই চলে যায়। যা, আমি তো ওনাকে বলতেই ভুলে গেছি এখানে উনি কার সাথে বা কার কি লাগেন। ওদিকে সাগর রিমুকে খুঁজতে খুঁজতে ছাদে গেছে। সোজা গিয়ে রিমুর ডান পাশে দাঁড়িয়ে আছে। রিমুর সেদিকে খেয়াল নেই। ও খালা, শোনো, তোমার তো এক ছেলে এক মেয়ে, তাই না? হ্যাঁ রে মা, কেন, কি হয়েছে? শোনো খালা, এক জায়গাতে 7 মাসের একটা শিশু জন্ম নিয়েই বলে গেছে, যাদের এক মেয়ে বা এক ছেলে আছে, প্রত্যেক মাকে 1 কলসি পানি নারকেল গাছের মোড়ে ঢালতে হবে, তাহলেই ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে। এই কথা বলে শিশুটি মারা গেছে। আমি নেটে দেখেছি, এইটা সবাই পালনও করছে। তানিশা তৈরি হয়ে ছাদে এসেছে, তখনই ঠাস করে রিমুর গালে হাত। ভাইয়া,
তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? কি করেছি আমি? এই জন্য ফুপি তোকে মোবাইল দিয়েছে? এসব আজগবি কথা বলবি মানুষের কাছে, গুজব ছড়ানো কি তোর কাজ? শোন, গুজব যে তৈরি করে আর যে সেটা ছড়ায় দুজনেই অপরাধী, তাই এই থাপ্পড় তোর প্রাপ্য। রাগে চোখ লাল হয়ে গেছে সাগরের, তাই ভয়ে কেউ কিছুই বলছে না। রিমু থাপ্পড় খেয়ে দৌড়ে নিচে নেমে আসে, সবার সামনে অপমান হয়েছে বলে। আমি তো ভেবেছিলাম আমার জন্য রিমুকে থাপ্পড় মেরেছেন, পরে কথা শুনে বুঝলাম না, আমার ভাবনা ভুল। তুই কি ভেবেছিস শিমু? আমি এই বাড়িতে থাকতে তুই আমার তাসনিকে জোকার বানিয়ে সবার সামনে অপমান করবি? দেখ এখন সবার সামনে থাপ্পড় কেমন লাগে। ধীরে ধীরে ফাংশন শুরু হচ্ছে। মামিকেও দেখতে খুশি লাগছে। রূপাপুর পাশে মায়ের মতো সান্ত্বনা দিচ্ছেন। আমি তো সাগরের সাথে কথা বলতে পারছি না। যদি মামি একবার দেখে বলবে প্রেমলীলা করতে এসেছি। সেই 7 জন আমরা এরকম সাজে এসেছি, তাদের পাশে গিয়ে বসেছি। ওইদিকে অনেক ছেলেও একই কালার ড্রেস পরেছে। তার মধ্যে আমার কাছে একজনকে বেশ হ্যান্ডসাম লাগছে, সে হলো সাগর। জানি না কেন ওই লোকটার হাসি দেখতে খুব ইচ্ছে করে। আজকে যদি উনি আমাকে না দেখতেন তাহলে তো আমার 12টা বাজত। ছাদটার বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট, ও বিশাল হয়েছে। আমার খুব ভালো লাগছে, একা একা হাঁটছি আর সব কিছু দেখছি। হাই, আমি রায়হান। আপনি? কিছু বলবেন? ভাবলাম আপনি একা একা হাঁটছেন, তাই আপনার সাথে একটু গল্প করি। সরি, আমার গল্প করার মুড এখন নেই। এক্সকিউজ মি। মনে হচ্ছে বালিকা, তোমার প্রেমে হাবুডুবু খেতে আর বেশি সময় নেই। আচ্ছা, রিমুর গালে সাগর চটটা মেরেছে আর মামিকেও ফুপি ডেকেছে, তার মানে ওই বাসারই কেউ একজন লাগে। এসব ভাবতে ভাবতে হাঁটছি, হঠাৎ একটা দেয়ালের সাথে ধাক্কা খেলাম। উপরে তাকিয়ে দেখি দেয়াল না, মানুষ, মানে আমার সামনে সাগর। ওই ছেলের সাথে কি কথা বলছিলা? কেন, আপনাকে বলবো? আর আমার কি কারোর সাথে কথা বলা নিষেধ? এখন থেকে কোনো ছেলের সাথে কোনো কথা বলবা না, বুঝেছ? কি হলো বলো, আমার কথা কি কানে যায় না? আপনি তো বললেন এখন কোনো ছেলের সাথে কথা না বলতে। আপনিও তো ছেলে, তাই না? কাকে কি বোঝায়? তুমি আমার সাথে কথা বলবা, আর এক্সট্রা কোনো ছেলের সাথে না। যাও, এখন অনুষ্ঠানে উপস্থিত হও। বলেই চলে গেল। হ্যাঁ, যো আসল কথা বলতেই পারলাম না। আর উনি আমার কে হন যে ওনার কথা মানতে হবে? কন্যারে কন্যারে, তোর রূপের মধু মন ভোলায় আঁকে বাঁকে, রোদে ডাকে তোর গালে রাঙা রং মাখ, মেঝে মায়না করে আয়না তোর চোখের ভাষা, চাঁদ নাচে এসে কাছে তোর কাজলে লুকায়। গিয়ে দেখি ফাংশন শুরু হয়ে গেছে। আর এতক্ষণ যে গান বাজছিল, ওরা কতজন একসাথে পাঞ্জাবি পরা ডান্স করছিল, তার মধ্যে সাগরও আছে। বাহ, ডান্সটা জাস্ট ফাটাফাটি। মাথাটা প্রচণ্ড ধরেছে, একটু রেস্ট নিলে ভালো হবে। অনুষ্ঠানও শেষের দিকে এসে গেছে। রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ আমার সামনে কেউ একজন আসছে। তাকিয়ে দেখি এই লোকটা মানে রায়হান। আপনি? আমার আপনার সাথে কিছু কথা আছে। সরি, আমার কাজ আছে, সরুন বলে পাশ কেটিয়ে চলে যেতে চাইলে লোকটা আমার হাত ধরে। মেয়েটা গেল কোথায়? দেখা যাচ্ছে না। উফ, আমার চোখের আড়াল হলে বুকটা কেমন যেন একটা করে। কি আছে ওই মেয়ের মধ্যে? আই যে মিস্টার, আমার হাত ধরেছেন কেন? হ্যাঁ, এক্ষুনি হাত ছাড়েন। একটানে আমাকে বুকে জড়িয়ে নিল। আমি তো স্তব্ধ হয়ে গেছি। না, আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। দুগালে বসিয়ে দিলাম চর। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমাকে টাচ করার? একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে তোমার লজ্জা লাগে না? অসভ্য বদমাস ছেলে! আমাকে কি আপনার 2 নাম্বারই মেয়ে মনে হয়? এক নিঃশ্বাসে কথাগুলো বলে রুমে চলে আসি। উনি ঠিকই বলেছেন, অচেনা কোনো ছেলের সাথে কথা বলা ঠিক না। কিন্তু আমি তো একটুও কথা বলতে চাইনি। কথা বলার সুযোগ না দিয়ে চলে আসতে চাই। ছেলেটার মতলব কি ছিল? কাজ হয়েছে, এখন আমি যেতে পারি? নাও গো। এদের পরিকল্পনা না হয় পরেই জানবেন। কিরে, বিয়ে বাড়িতে এসে এত বেলা করে কেউ ঘুমায়? ঘুমালে চলে, আমার সাথে পার্লারে চল। রূপাপুর কথায় তড়িহিড়ি করে উঠে পড়লাম। কাল রাতে ওই অসভ্য ছেলের জন্য না খেয়ে কখন যে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। আপু, আমি কেন পার্লারে যাব? তোমরা চলে যাও, আমি এখানে সেজে চলে যাব। শোনো, আপন মেয়ের কথা, তুই তো আমার একমাত্র কথা আটকিয়ে বিয়ের করে নিজে এসেছে তাকে নিতে। আর বলতে গেলে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে যাবি না তো কে যাবে শুনি? কোমরে হাত দিয়ে। আচ্ছা আপু, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। আমি, আপু আর রিমু ড্রাইভারকে নিয়ে পার্লারের জন্য রওনা দিলাম।
আমাদের শ্বাস কমপ্লিট। গাড়ির সামনে যেতে দেখি সাগর গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হে কি, আপনি এখানে কি করছেন? আর ড্রাইভার কই? ড্রাইভার একটা কাজে গেছে, আমি নিয়ে যাব তোমাদের। গাড়িতে ওঠো। আপনি? কথা বলতে পারলাম না, তখনই আপু বলল, আরে তানিশা, ও তো আমার ভাই সাগর, তুই দেখিসনি তাই চিনতে পারছিস না। হোমা, উনি রূপা আপুর ভাই? আর আমি এখন জানতে পারলাম। জানবই বা কী করে? উনিও তো আমাকে বলেনি। গাড়ি চলছে নিজের গতিতে, আমি সাগরের পাশে, আর পেছনে রিমু আর আপু। আমি আপুর কাছে বসতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। আপু জোর করে ওনার পাশে বসিয়ে দিল। রাতের ওই সময়ের পর থেকে তোমায় দেখিনি, সকালেও তোমার খোঁজ পাইনি। তারপর ফুপির কাছে আপুর কথা জানতে গিয়ে তোমার খবরও পেয়ে যাই, তাই তো ড্রাইভারকে কাজের কথা বলে পাঠিয়ে দেই। আর তোমাকে এক নজর দেখেও নিলাম। কি লুচু ছেলে একটা! কখন থেকে আয়নায় আমার দিকে তাকিয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমিও কম কিসে দিলাম আয়নার দিকে তাকিয়ে একটা চোখটি। গাড়ির ব্রেক কষে এক সাইডে গাড়ি থামিয়ে পেছনে ঘুরে আপুকে বললেন, আপু পানি দে। পানির বোতল পেছনে ছিল তাই আমার তো সেই লেভেলের হাসি পেয়েছে, কারণ ব্যাটা যে হারে বিষম খেয়েছে। মনে মনে একটু হেসে নেই। মিটে মিটে হাসা হচ্ছে তাই না? এর মজা তোমাকেও দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। একটু পরে রূপা আপুর বিয়ে, সবারই মন খারাপ। মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, তাই বিয়ে সম্পূর্ণ হলো। বিদায় সময় আপু অনেক কান্নাকাটি করে গেছেন, আর আমাকে কান্না জড়িত কণ্ঠে বলে গেছেন ওনার ভাইকে দেখে রাখতে। আমি কিভাবে কি দেখে রাখবো? আমিও তো এখান থেকে চলে যাব। আপু মনে হয় কান্না করতে করতে কাকে কি বলেছেন খেয়ালই করেনি। এসব ভাবছি আর রুমের দিকে যাচ্ছি, সব কিছু গুছিয়ে নিতে হবে। হঠাৎই আমার সামনে সাগর এসে হাজির। কি হলো? আমার সামনে কেন এসে দাঁড়ালেন? সরুন, যাব আমি। কোথায় যাবে? আমি তো আর এখানে সারা জীবন থাকতে আসিনি, তাই আমি রেডি হয়ে বাসা যাব। সরুন। সারা জীবন তো তোমার এখানেই থাকতে হবে, জাস্ট ওয়েট। কাল রাতের কথা মনে আছে তো? ছেলেদের সাথে কথা বলতে যেন না দেখি। আমার কথার অমান্য হলে কিন্তু তোমারই ক্ষতি, সো বি কেয়ারফুল। বলে গট গট করে চলে গেলেন। কেন রে, আমি তোর কথা কেন মানতে যাব? তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি হবু বর? আমিও রাগে গট গট করে রুমে এসে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়লাম। মামি, আমি বাসায় চলে যাচ্ছি, কাল আমার কলেজ আছে। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। আর তোমাকে বলে দিয়েছি সব কাজ করবে। হঠাৎ কি হলো? মামির এত মধুর মধুর কথা বলছেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যাই হোক, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত, মামি আমার রুমে এসেছেন। মামি, কিছু বলবে? না মানে বলছিলাম যে শোন মা, তোর তো বিয়ের বয়স হয়েছে, এভাবে আর কতদিন মামার কাছে থাকবি? তাই আমি আর তোর মামা মিলে তোর বিয়ে ঠিক করেছি। 7 দিন পরেই তোর বিয়ে ঠিক করা হয়েছে। চিন্তা করিস না, ছেলে তুই দেখেছিস, আমার বোনের ছেলে সাগর। সাগর? তোর মতামত জানিয়ে দিস। আসলে ছেলেটা এখন একা হয়ে গেছে, বোনটা ছিল সেও চলে গেছে, আর বাপটা কাজ নিয়েই ব্যস্ত। মামি, আমি তোমাকে সকালে জানাবো, আমাকে ভাবতে দাও। তারপর মামা এসেও আমাকে কত কিছু বুঝিয়ে গেছে। মনে হয় এতদিন তাদের উপর বোঝা হয়েছিলাম। সকালে জানিয়ে দিলাম আমি বিয়ে করতে রাজি। মামা যেখানে আমার কাছে অনুরোধ করেছেন, সেখানে আমি না বলার কে? ছোট থেকে মামাকে বাবার মতো দেখে এসেছি, তাই মামার মনে কষ্ট দিতে চাই না। আমার কাছ থেকে আর দূরে যেতে দেব না, তাই তো ফুপির কাছে তোমাকে চেয়েছি। তুমি শুধু আমার তানিসা, তোমার প্রতি আমার কেন যে আমার এত অবিরাম ভালোবাসা। আর মাত্র 2 দিন পরে আমার বিয়ে। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে এই সব কিছু শেষ হয়ে যাবে। কেন হচ্ছে এমন? রাতে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। রাত প্রায় 12টা। মামির চেঁচামেচি শুনে ধরফর করে উঠলাম। মামি, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? কি রে হারামজাদি, কি এমন করেছিস সাগরের সাথে যে কাল যার গায়ে হলুদ, আজ সে বিয়ে ভেঙে গেছে? কি? সাগর বিয়ে ভেঙে গেছে? বাট ওয়াই? আমি আবার কি করেছি? আমি তো তেমন কিচ্ছু করিনি মামি যে বিয়ে ভেঙে যাবে। মামাকেও একই কথা বলেছিলাম, মামা কিচ্ছু বললেন না। আর মামি তো যা নয় তাই গালি দিয়ে গেলেন। খুব রাগ হচ্ছে নিজের উপর, নিজেরই কেন যে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, কি এমন হলো যে উনি বিয়ে ভেঙে দিলেন? প্রায় 10 দিন পর কলেজে এসেছি। সেই দিনের পর সাগরের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার মনে হচ্ছে আমিও সাগরকে ভালোবেসে ফেলেছি। সব সময় ওর কথাই মনে পড়ে, কিন্তু আমার সাথে কেন এমন করলো? এসব ভাবছি আর হারছি। কলেজের ক্যান্টিনের সামনে আসতে
হঠাৎ আমাকে একটা ছেলে জড়িয়ে ধরে আর বলে, এতদিন পর এলি, কোথায় ছিলি? আমাকে তো একটা খবর দিতে পারতি, জানিস কত টেনশনে ছিলাম এতদিন। অয়ন হচ্ছে আমার ফ্রেন্ড কলেজের। রিয়া, কলি আর অয়ন আমার এই 3টা ফ্রেন্ড। অয়ন আসলে আমাকে নিয়ে একটু বেশি ভাবে। আরে আমায় বলতে দে। আর কিছু বলতে পারিনি, কোথা থেকে সাগর এসে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বর্তমান। তানিশা ওঠো, রাত হয়ে গেছে। এই মেয়ে এখনো ঘুমিয়ে আছে। কি হলো, ওঠো, না খেয়ে ঘুমিয়ে থাকবে নাকি? পুরুষের কণ্ঠ শুনে আমি ধরপড়িয়ে উঠলাম। চেয়ে দেখি আমার সামনে সাগর। চোখ বুলিয়ে আবার দেখি, হ্যাঁ এটা সাগরই তো। তারপর সব কথা মনে পড়তে একটা চিৎকার দিলাম, আ! আমার মুখ হাত দিয়ে চেপে ধরে। এই মেয়ে, এত জোরে চিল্লাও কেন? আমি হাত ছাড়িয়ে, রাত কখন হলো, আমাকে একবার ডাকলেন না। এখন মামিকে গিয়ে আমি কি বলবো? তোমাকে আমি এখানে এনেছি যেতে দিতে। কাল সকালে আমাদের বিয়ে, আর তুমি বলছো চলে যাবে। আমাকে যেতে দিন, আমি আপনাকে বিয়ে করব না। কেন? তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। হয়েছিলাম, কিন্তু সেই বিয়ে আপনি ভেঙে দিয়েছেন। আর আজ এসেছেন সেই বিয়ে জোড়া লাগাতে। যে বিয়ে একবার ভেঙে গেছে, আমি সেই বিয়ে আমি করব না। কেন করেছিলেন এমন? আমি কি দোষ করেছিলাম বলুন? দেখো, তোমার কোনো দোষ ছিল না, আর আমারও। আমি তোমাকে সব খুলে বলছি। বলুন, আমি শুনি। আপনি কি বলতে চান? তারপর সাগর বলতে শুরু করে। সেদিন রাতে আমার ফোনে আননোন নাম্বার থেকে কয়েকটা ছবি আসে। এই দেখো। মোবাইল হাত দিয়ে, হে মা, এটা তো আমার আর ওই অসভ্য ছেলে রায়হান আমাকে জড়িয়ে ধরে আছে। ছি, ওই লোকটার মনে এই ছিল, কিন্তু আমি তো ওকে তেমন চিনিও না। আমাকেও সে তেমন চিনবার কথাও না। তাও আমার সাথে এমন কেন করলো? কি লাভ হলো এসব করে? আমি তোমাকে সেদিন ওর সাথে কথা বলতে দেখেছিলাম, আর এই ছবি দেখে বুঝেছিলাম তোমার সাথে ওই ছেলের কোনো রিলেশন আছে। আর আমার মনে হয়েছে তুমি এই বিয়েটা নিজের ইচ্ছে করতে চাও না। তোমার মামার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছ। তাই আমি ওই রাতে পপির কাছে গিয়ে বিয়ে ভেঙে আসি। কিন্তু আমার ধারণা ভুল। সেদিন রিমোর সাথে ওই ছেলেটাকে দেখেছি। তারপর আড়াল থেকে আমি তাদেরকে ফলো করেছিলাম, কিন্তু ওদের একসাথে দেখে মনে হয় ওরা একে অপরের সঙ্গে অনেক ক্লোজ। তাই আমি একটা প্ল্যান করি। ওখানে আমি একটা মেয়েকে ডেকে আনি, আর ওকে আমার প্ল্যানের কথা বলি। মেয়েটার নাম সীমা। হ্যাঁ রায়হান, তুমি আমাকে ফেলে ওই মেয়েটার সাথে কি করো? এক্সকিউজ মি ম্যাডাম, ও আমার বয়ফ্রেন্ড। আমার সাথে না থেকে আপনার সাথে কেন থাকতে যাবে? রিমু আর কিছু বলতে পারলো না। ওর গালে ঠাস করে সাগর ইশারা করে ওই মেয়েটাকে চলে যেতে বলে। আর মানে এসব তোর কারসাজি ছিল? বল, কেন করলি? উত্তর দে। কি কি বলছো ভাইয়া তুমি এসব? কি বলছি তাই না? আর একটা থাপ্পড় ফেলে সব মনে পড়বে তোর। তারপর রিমু ভয় পেয়ে গড়গড় করে সব বলতে শুরু করে। আমি রাইহানকে বলেছিলাম তানিশা আপুর সাথে ওরকম ব্যবহার করতে, আর আমি আড়াল থেকে ওই ছবিগুলো তুলে ভেবেছিলাম আব্বু আর আম্মুকে ওই ছবিগুলো দেখিয়ে তানিশা আপুকে বাড়ি থেকে বের করে দিতে পারবো। কিন্তু যখন শুনলাম তুমি আম্মুকে বলছো আপুকে তুমি বিয়ে করতে চাও, তখন আমার মনে পড়ে তুমি আমাকে ছাদে ওইভাবে থাপ্পড় মেরে অপমান করেছো। তাই আমি ওই রাতে তোমার ফোনে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। আমার ভুল হয়েছে ভাইয়া, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভাবতেই পারছি না রিমু আমার সাথে এটা করেছে। ছি, নিজের বোনের মতো করে ওকে দেখেছি আমি, আর ও সেই মেয়ে। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এখন আসল কথায় আসি। কালকে আমাদের বিয়ে হবে। আমি সব ব্যবস্থা করে রাখছি। না, আমি আপনাকে বিয়ে করব না। যে লোক বিয়ের 2 দিন আগে একটা সামান্য ছবি দেখে বিয়ে ভেঙে দেয়, তাকে আমি বিয়ে করব না। আপনি আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। সাগর তানিশাকে কুলে তুলে বিছানায় বসিয়ে কোমরে হাত দিয়ে মুখ গুজে কান্না জড়িত কণ্ঠে বলে, আমার এই অপরাধ কি ক্ষমা করা যায় না? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। শুনেছি ছেলেরা এত সহজে কান্না করে না, কিন্তু উনি তো বাচ্চাদের মতো কান্না করছেন। হায় আল্লাহ, এই বাচ্চাকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে। শুনুন, আমিও আপনাকে ভালোবাসি, আর কালকে আপনাকে বিয়ে করতে রাজি। সত্যি? বসা থেকে উঠে আমার কপালে আলতো করে একটা কিস করেন। আমিও কম কিসের, ওনার কপালে আমিও একটা কিস দিই। এভাবে লজ্জা পেও না, নিজেকে কন্ট্রোল করে তাই হয়ে যাবে। ও মা গো, কি হয়েছে তোমার? পেটের ভিতর কে যেন চৌচো করছে। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি।
আরে আরে, ডক্টর এসে কি করবে? আমার তো খিদে পেয়েছে। অরিজান তোমাকে না খাইয়ে রাখার জন্য আমি এক্ষুনি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর দুজন খেয়ে রুমে দুজন শুয়ে পড়েছি। একটু পরেই আমার সাথে সাগরের বিয়ে হবে। সব কিছু ঠিকঠাক আছে। রিমু এসে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে গেছে, আমিও ক্ষমা করে দিয়েছি। আমার জীবনের বিশেষ একটা দিন। আজ মামা মামি সবাই এসেছেন, কাজে এসে বিয়ে পড়িয়ে গেছে। ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। বাসর ঘরে বসে আছি, মাথায় একটা কথায় ঘুরপাক করছে। সাগরকে কিভাবে বলবো আমার সমস্যার কথা? আজকের রাতটা নিয়ে সাগরের হয়তো কত স্বপ্ন ছিল, কিন্তু আমারও তো কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা। হঠাৎ দরজা বন্ধের আওয়াজ পাই। ধীরে ধীরে তাকিয়ে দেখি সাগর এসেছে। আমি উঠে নিয়মকানুন মেনে নিই। আমাকে ওই রুমের ভিতরে বসিয়ে আপু কিছু নিয়ম বলে গেছেন, তাই পালন করছি। আমি আবার সেই জায়গায় বসে রইলাম। উনি ধীরে ধীরে আমার কাছে এসে বসলেন। তোমার আর আমার আজ রাতে স্পেশাল একটা রাত, তাই আমি ভাবছি এই রাত আমরা অন্যরকমভাবে পার করতে চাই। আমার একটা কথা আছে। একটা কেন, 100টা 1000টা বলো। আজ সারা রাত তোমার কথাই শুনতে রাজি। আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম তোমার, আমাকে বলো। না, আসলে ওটা মেয়েদের একটা সমস্যা। আচ্ছা থাক, আর বলতে হবে না। এই নাও এই শাড়িটা, এক্ষুনি চেঞ্জ করে আসো। কেন? যা বলেছি তাই করো, কুইকলি। তারপর শাড়ি পরে আসার সাথে সাথে আমার চোখ বেঁধে কোলে করে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। এখন গাড়িতে আছি, বোঝাই যাচ্ছে। হঠাৎ গাড়িতে আমাকে আবার কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলেন। ধীরে ধীরে আমার চোখে বাঁধন খুলে দিচ্ছেন। ওয়াও, কত সুন্দর দৃশ্য! নদীর ধারে একটা নৌকা খুব সুন্দর করে সাজানো হয়েছে। নৌকার ভেতরে আলো আর ফুল দিয়ে রঙিন করে সাজানো। আচ্ছা, আমরা কি ওই নৌকায় চড়বো? হুম, আজ সারা রাত আমরা নৌকায় ঘুরে বেড়াবো। তুমি কি আমার সাথে নৌকা ভ্রমণ করতে রাজি? আমি তো খুশিতে ওনাকে জড়িয়ে ধরে গালে কিস করি। আমার খুব ইচ্ছে ছিল নৌকায় চড়বো, কিন্তু সেই সুযোগ হয়নি। আজকে সেই সুযোগ পেয়েছি, তাও বরের সাথে নৌকা ভ্রমণ। আমার কথা শুনে তিনি হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। কি হলো, আপনি এত হাসছেন কেন? হাসবো না? আমার বউটা এত বাচ্চামো করে, আর আমি না হেসে থাকতে পারি? কি বললেন? আমি বাচ্চা? দাঁড়ান, দেখাচ্ছি আমি কোন ধরনের বাচ্চা। বলে ওনার সামনে এসে একটু উঁচু হয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিই। এই প্রথম আমি ওনার এত কাছে এসেছি। যা, এত কাছে এসে মহা মুশকিলে পড়লাম। উনি তো আমায় ছাড়তেই চাচ্ছেন না। ঠোঁট দুটো মনে হয় আজ খেয়েই ফেলবেন। না না না, এ হতে পারে না। ঠোঁট যদি না থাকে তাহলে আমি কথা বলবো আর খাবো কি করে? এসব ভেবে ওনাকে একটা হালকা ধাক্কা দিলাম। উনি সরে গেলেন, আর আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি রাক্ষস ছেলে! এই যে আমার ঠোঁট আর একটু হলে খেয়ে ফেলতেন। এই যে ম্যাডাম, তুমি কিন্তু স্বেচ্ছায় তোমার ঠোঁট আমার কাছে দিয়েছ। আমি তো শুধু ঠোঁটগুলো আগলে রাখার চেষ্টা করছি। হয়েছে, আর কেলাতে হবে না। তারপর আমাকে আবার কোলে নিয়ে নৌকায় বসিয়ে দেন। আরে আরে, মাঝি কই? আহা, এত আনরোমান্টিক কথা কেন বলো বউ? আজ না আমাদের বাসর, এখানে অন্য মানুষ কেন কাবাব মে হাড্ডি হবে? তাহলে আমরা কি ভেসে ভেসে যাব? আমি থাকতে তোমাকে ভেসে যেতে দেব না। এই বলে বইটা হাতে নিয়ে নৌকা চালাতে লাগলেন। বাহ, আমার বর তো দেখি নৌকা বেশ সুন্দর চালাতে পারে। ইস, আপনি যদি মাঝি হতেন, আমি প্রতিদিন নৌকা চড়তে পারতাম। হ্যাঁ, আমি যদি মাঝি হতাম তাহলে তুমি নৌকায় বসার সিটও খালি পেতে না, কারণ কত মেয়ে যে আমার নৌকায় উঠবে বলে বসে থাকতো। কি হলো, গাল ফুলে কেন বসে আছো? বসবো না? তাহলে আপনি আমাকে আনলেন কেন? দুনিয়ার সব মেয়েকে নিয়ে আসতেন। বউ আমার এত রেগে যাচ্ছে কেন? আমি কি কাছে আসবো? এ ঢং! সারা রাত অনেক মজা করে কাটালাম। সদ্য বিয়ে করা স্বামী আর স্ত্রীর খুনসুটি ভরা রাত এই নৌকায় পার করে দিলাম। সকাল 10:30 নাগাদ ঘুম থেকে উঠে এসে রান্নার কাজ সেরে নেই। কাজের লোকেরা নিষেধ করেছে, কিন্তু আমি শুনিনি। ওইদিকে সাগর নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আমার পালা ওর ঘুমকে নষ্ট করার। কিন্তু আমার সেই আশা পূরণ হলো না। উনি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, কিন্তু ওনার চোখ দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছেন। আমি ওনার কাছে আসার সাথে সাথে 2 হাত দেয়ালে চেপে ধরে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি তো রান্নাঘরে ছিলাম। এবার থেকে ঘুম থেকে উঠেই যেন আমি তোমাকে আমার পাশে দেখি। জি। কপালে আলতো করে একটা কিস করে বললেন, আর শোনো, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো একটু পর। কোথায় যাব? পরে বলছি, আগে তৈরি হয়ে নাও। তারপর আমরা একসাথে বের হয়েছি। কোথায় যাচ্ছি উনি এখনো বলেননি।
একটা বাসার সামনে গাড়ি থামালেন। হঠাৎ কেউ এসে আমাকে জড়িয়ে ধরলো। চেয়ে দেখি রূপা আপু। তার মানে আমরা রূপা আপুর বাসায় এসেছি। আসলে আমি চিনতে পারিনি আপুর শ্বশুরবাড়ি, আমি এর আগে আসিনি। তারপর আপু আমাকে আর ওনাকে যত্ন সহকারে নিয়ে যান আর আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। আপুর শ্বশুর শাশুড়ির ননদের সাথে আজকে এই বাড়িতে থাকতে হবে আমাদের। রাতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প, গান, কবিতা। তারপর উনি একটা গান ধরলেন। मुझको बरसात बना लो, एक लंबी रात बना लो, अपने जज्बात बना लो जना, मुझको अल्फाज बना लो, दिल की आवाज बना लो, गहरी से राज बना लो जान। সারাটা গান আমার দিকে তাকিয়ে গাইলেন। আমি তো লজ্জায় থাকতেই পারছিলাম না, তাই আমি ওখান থেকে উঠে আসি সিঁড়ি বেয়ে। উপরে উঠছিলাম, হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে আমাকে ধরে ফেলে। চোখ বন্ধ আমার। ধীরে ধীরে তাকিয়ে দেখি একটা অচেনা ছেলে আমাকে ধরে আছে। আমি ধরফড়িয়ে উঠে লোকটার কাছ থেকে সরে আসি। সরি, আমি আসলে বুঝতেই পারিনি বলে ওখান থেকে চলে যাই। একটা বিপদ থেকে উদ্ধার হলাম। নিচে তাকিয়ে দেখি সাগর আমাকে খেয়াল করেনি। যদি একবার দেখতো ওই লোকটা আমাকে ধরেছে তাহলে কি করে বসতো কে জানে। বিছানায় শরীরটা এলিয়ে দিলাম, খুব ক্লান্ত লাগছে। ওই লোকটাকে তো চিনতে পারলাম না, হয়তো রূপা আপুর বরের কেউ হবে। দূর, এসব ভেবে আর কি হবে, একটু আগে ঘুমাই। ঘুম চোখে পাশে তাকিয়ে দেখি সাগর আমার পাশে বসে আছে। আচমকা আমার হাত টান দিয়ে তুলে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে আপনার? আপনি এরকম করছেন কেন? কি করছেনটা কি? ছাড়ুন আমাকে। আমার পেট আর হাতের কবজি সাবান দিয়ে ঘষতে ঘষতে লাল করে ফেলেছে। হঠাৎ কি হলো? এরকম করছেন কেন? আমার খুব যন্ত্রণা হচ্ছে। উনি আরও আঘাত করে ঘষতে ঘষতে বলছেন, এখানে ছুঁয়েছে তাই না? আমি সেই ছোঁয়া আর রাখবো না। তোমার শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। কি বলছেন এসব আপনি? তুমি এটা ভেবো না আমি আমার বইয়ের প্রতি কোনো খেয়াল রাখি না। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব আমার চোখে পড়ে। এরপর থেকে খুব সাবধানে চলাফেরা করবে। এসব বলে আমার সেই লাল করা স্থানে অজস্র কিস করে যাচ্ছেন। আমি এই সময় কি করব? একদিকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আর অন্যদিকে ওনার পাগলামি এভাবে কি কাউকে ভালোবাসা যায়? আচ্ছা, আমি যদি কোনো দিন ওনার থেকে মরে বা হারিয়ে যাই, তাহলে উনি পাগল হয়ে যাবেন নাকি আমাকে ভুলে যাবেন? হঠাৎ উনি আমাকে কোলে নিয়ে রুমে আসলেন। এসে হাতে পেটে বরফ লাগিয়ে দিচ্ছেন। আমি তো রীতিমতো শকড ওনার এই রূপ দেখে। তারপর উনি কোথায় চলে যান। এই অবস্থায় নিচে যাচ্ছি না, রুমেই বসে আছি। কেউ একজন আমার রুমে আসছে, চেয়ে দেখি রূপা আপু। আপুকে দেখে পেট আর হাত কোনো মতে ঢাকার চেষ্টা করলাম। আপু, ভিতরে আসো। তোর কি শরীর খারাপ তানিশা? না আপু, তেমন কিচ্ছু হয়নি, একটু ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। শোন, তুই এখন আমার একটা মাত্র ভাইয়ের বউ। আমার ভাইকে তুই কষ্ট দিস না। অনেক যন্ত্রণা ও কষ্টের মধ্যেই ছিল। তুই আমার ভাইকে একটু সুখে রাখিস। কেন আপু, ওনার কি হয়েছে? জানিস, সাগর আগে একদম মা বলতে পাগল ছিল। বাবা যদি কোনোদিন মায়ের সাথে ঝগড়া করতো, সাগর তো প্রায় বাবাকে একদম সহ্যই করতো না। মাকে যদি কেউ একটা গালি দিত, তখন সাগর পাগল হয়ে যেত ওকে মারার জন্য। কিন্তু মা ওকে আগলে রাখতেন। সেই মা চলে যাওয়ার পর বলে আপু কান্নায় ভেঙে পড়লেন। আমি ওনাকে সান্ত্বনা দিচ্ছি। তারপর আপু বলতে শুরু করলেন, মা চলে যাওয়ার পর সাগর প্রায় পাগল। খাওয়া দাওয়া একদম করতো না। রীতিমতো আমি আর বাবা সাগরকে নিয়ে ভয়েই ছিলাম। একদিন সাগরের রুমে গিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য, কিন্তু আমি খাওয়াতে না পেরেই চলে আসি। আমার খেয়াল ছিল না, তখন আমার মোবাইলটা ওর কাছেই ফেলে আসি। তখনই আমার ফোন আসে। মানে তুই তো জানিসই আমার ফোনের ওয়ালপেপারে তুই আর আমি পাশাপাশি। তখন সাগর আমার কাছে ফোন নিয়ে আসে। আমি ফোনে কথা বলতে বলতে দেখি সাগর খেতে বসেছে আর কি জানি ভাবছে। আমি তো অবাক। তারপরের দিন থেকেই সাগর অফিসে যাওয়া শুরু করে। তারপর তোর সাথে ওর বিয়ের কথা শুরু হয়। এরপর একদিন তোকে তুলে নিয়ে আমাদের বাসায় আসে। বাবা ভুপি সবাই সাগরের জেদ আর রাগ জানেন, তাই তোদের বিয়ে দেয়। তুই প্লিজ আমার ভাইকে দেখে রাখিস, ওকে আর কখনো কষ্ট পেতে দিস না। বলেই কাঁদতে কাঁদতে চলে গেলেন। না, আমি আর ওনাকে কষ্ট পেতে দিব না। এখন বুঝতে পারছি আমার কাছে কোনো পুরুষ আসলে ওনার কষ্ট বেড়ে যায়, যদি আমিও হারিয়ে যাই সেই ভেবে। আচ্ছা, উনি কোথায় গেলেন? এখন আসছেন না কেন? উফ, খুব
খিদে পেয়েছে। দরজায় তাকিয়ে দেখি খাবার হাতে নিয়ে সাগর আসছে। আমার পাশে বসে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। আমিও সাগরকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ। আসলে লোকটা বড়ই অদ্ভুত। সরি জান, তোমার খুব জ্বালা করছে। আর এমন হবে না। মনে থাকে যেন। আর আমার সাথে এমন করলে আমিও আপনাকে ছাড়বো না বলে দিলাম। কেন শোনা, আমি এরকম করলে তুমি কি আমায় আদর করবে বেশি করে? জি না, আপনাকে আমি কামড় দিব, হাতে কামড় দিব, সারা মুখে কামড় দিব। তখন বুঝবেন। আমার কথা শুনে উনি হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। কি বলে কামড় দিবে আমায়? কি রাক্ষসী মেয়ে রে বাবা! কি বলেন? আমি রাক্ষসী? দাঁড়া দেখাচ্ছি বলে ওনার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিলাম। তনু, তুমি কি চাইছো আজ রাতেই আমাদের বাসর হোক? বলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আজ ভালোবাসার রাত। আমাদের একে অপরে দুজন দুজনাতে হারিয়ে গেছি। আমার সবটুকু ভালোবাসা দিয়ে সাগরকে আগলে রাখবো। সকালে আমি আর সাগর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এখন থেকে সাগর প্রতিদিন অফিসে যায়, আবার তাড়াতাড়ি বাসায় এসে আমার সাথে দুষ্টামি করে। রাগ অভিমান লেগেই থাকে আমাদের, কিন্তু কারো কাছ থেকে কেউ আলাদা হই না। বিয়ের 3 মাস পর হঠাৎ একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। বাড়ির কাজের লোক সাগরকে কল করে আমার কথা জানায়। সাগর তো প্রায় পাগল পাগল। আমার জ্ঞান ফিরে রুমে তাকিয়ে দেখি প্রায় 10 জন নার্স আর ডক্টর সাগর আমার হাত ধরে বসে আছে। আমি উঠে বসতে সাগর তাদেরকে চোখ দিয়ে ইশারা করে চলে যেতে। তারপর সাগর আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। জানো আজকে আমাদের কি খুশির দিন? আমি হব বাবা আর তুমি মা। আমি এই কথা শুনে খুশিতে সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। তারপর শুরু হয় সাগরের পাগলামি। আগে তো অফিসে যেত, তাড়াতাড়ি বাসায় ফিরত। এখন অফিসের কাজ বাদ দিয়ে আমার কাছে পড়ে আছে। বাবা একাই অফিস সামলায়। 4 বছর পর উফ, এই বাপ ছেলে আমাকে জ্বালিয়ে ছাড়বে। তোমরা কি খেতে যাবে না আমি টিভিটা এক আছাড়ে ভেঙে ফেলি? মা, তুমি এত আমরা একসাথে টিভি দেখি। সাগর আর তানিশার ছেলে শান্ত। না বাবা, তোমার মা আমাদের সাথে টিভি দেখতে আসবে না। তোমার মার আর একটু রাগ উঠলে আমাদের কামড়াতে আসবে। চলো আমরা খেয়ে আসি। কি হলো, বাবার ছেলে কি এত কানাকানি করো? কই না তো, আমরা খেতে আসতি। সাগরের আমি অনেক সুখে আছি আমাদের ছেলেকে নিয়ে। সাগরের প্রতি আমার অবিরাম ভালোবাসা। ও সবসময় আমাকে আগলে রেখেছে। ওই তো সেই দিন আমাকে হঠাৎ জড়িয়ে ধরে বলে, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে থাকতো না তুমি না থাকলে। কি বলবো তোমায়, তুমি আমার জীবনের একমাত্র আশা। হঠাৎ সাগরের এসব পাগলামি আমার খুব ভালো লাগে। আমার আর কি চাই? যদি এরকম একটা জামাই পাশে থাকে